হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমি আমার পদার্থবিজ্ঞানের ভেক্টর চ্যাপ্টারটা চতুর্থ লেকচারে আমন্ত্রণ জানাচ্ছি। পদার্থবিজ্ঞানের ভেক্টর চ্যাপ্টারের এই চতুর্থ লেকচারের মাধ্যমে আমরা আমাদের ভেক্টরের যে লাস্ট সেকশন আছে পদার্থবিজ্ঞানের ক্যালকুলাস, সেই সেকশনটা আমরা শেষ করব। আমার অন্য তিনটা লেকচার এবং এই লেকচারের মধ্যে আমি চেষ্টা করেছি বইয়ের যে টপিকগুলো আছে বইয়ের টপিকগুলো আমরা সিরিয়ালি শেষ করার চেষ্টা করেছি, যাতে করে তোমরা যখন আমার লেকচারগুলো দেখে বইটা পড়বা এবং বইয়ের যে প্রবলেমগুলো দেয়া আছে সেগুলো সলভ করবা, তখন তোমাদের ভেক্টর চ্যাপ্টারের প্রিপারেশন খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখি এই লেকচারে আমরা কি কি শিখবো। এই লেকচারে আমরা পদার্থবিজ্ঞানের ক্যালকুলাস নিয়ে আলোচনা করব, আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করব, ভেক্টর ক্যালকুলাসের প্রকারভেদ, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল নিয়ে আলোচনা করব এবং এই রিলেটেড কিছু প্রবলেম আমরা সলভ করব। ওকে, তো পদার্থবিজ্ঞানের ক্যালকুলাসের শুরুতেই আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে অপারেটর কি। ওকে, তো অপারেটর অ্যাকচুয়ালি কি জিনিস? অপারেটর হচ্ছে যা অপারেট করে তাই হচ্ছে অপারেটর। ওকে, ধরো আমি যদি বলি একটা সাইন আমি লিখলাম, ওকে, এই সাইনটাকে আমরা কি বলি? প্লাস সাইন বলি বা আমরা বলি যোগ চিহ্ন। ওকে, তাহলে এই সাইনটার ভ্যালু কি? কোনো ভ্যালু আছে? না, কোনো ভ্যালু নেই, কিন্তু এই সাইনটা যখন দুইটা সংখ্যার মাঝে বসে তখন কি আমাকে একটা রেজাল্ট দেয়। তার মানে কি এই সাইনটা আমার যে প্লাস অপারেশনটা আছে সেই অপারেশনটা কমপ্লিট করতেছে, তার মানে এটা হচ্ছে একটা অপারেটর। একইভাবে মাইনাস সাইন হচ্ছে একটা অপারেটর, মাল্টিপ্লিকেশন সাইন হচ্ছে একটা অপারেটর, লগারিদম হচ্ছে একটা অপারেটর। ওকে, ধরো যদি a টু দি পাওয়ার b ইকুয়াল টু c হয়, তাহলে লগ আমাকে কি দিচ্ছে? লগ a বেস c ইকুয়াল টু হবে b, অর্থাৎ এর কত পাওয়ার হলে c পাবো আমি, সেই পাওয়ারটা আমাকে লগারিদম দিচ্ছে। ওকে, এরপর আমরা আসি পদার্থবিজ্ঞানের ক্যালকুলাস নিয়ে। ওকে, তো ক্যালকুলাস রিলেটেড যে টপিকগুলো আছে একদম বেসিক থেকে তোমরা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে শিখে আসবা। আমি হচ্ছে আমাদের ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস বা এই টপিকটা পড়ার জন্য যে বেসিকগুলো লাগবে ওই আলোচনাটা করে তারপর আমরা প্রবলেমগুলো সলভ করব। ওকে, তো এই ক্যালকুলাসকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে অন্তরীকরণ, একটা ভাগ হচ্ছে যোগজীকরণ। ওকে, আচ্ছা, অন্তরীকরণ মানে আমরা জানি যে অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তাহলে অন্তরীকরণ মানে হচ্ছে আমি ভাঙা দিব বা ভাঙায় দিব, আর যোগজীকরণ মানে হচ্ছে আমি একত্রিত করব। ওকে, তাহলে এই অন্তরীকরণ এবং যোগজীকরণ করার জন্য আমার অপারেটর রয়েছে যেগুলা এই দুইটা অপারেশন অপারেট করবে। ওকে, এই অন্তরীকরণ অপারেটরটা হচ্ছে ddx এবং এই যোগজীকরণ অপারেটরটা হচ্ছে dx। এখন এই সাইনটাকে কি বলে? এই সাইনটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। তাহলে এই ddx এবং ইন্টিগ্রেশন অফ dx কিভাবে কাজ করে আমরা একটু দেখি। ওকে, ধরো আমি লিখলাম ddx অফ y। ওকে, আমরা কিন্তু এটাকে dy বাই dx পড়বো না, আমরা পড়বো ddx অফ y। ওকে, তাহলে এই ddx অফ y এটা দ্বারা আমি বুঝবো y ইকুয়াল টু f অফ x যদি একটা ফাংশন হয় সেই ফাংশনের ঢাল। তাহলে y ইকুয়াল টু f অফ x এর ঢাল কার সাপেক্ষে? x অক্ষের সাপেক্ষে। ওকে, আর এখানে যদি আমি y লিখি তাহলে এটা দ্বারা আমি বুঝবো y ইকুয়াল টু f অফ x ফাংশনটি x অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে তার মান। ওকে, তার মানে আমরা যদি আরেকবার একটু দেখি, আমরা এই অন্তরীকরণ বা এর ইংরেজি নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, ওকে, এবং যোগজীকরণ বা এর ইংরেজি নাম হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমি কি পাচ্ছি? একটা ফাংশনের ঢাল পাই, এবং এই ইন্টিগ্রেশন বা যোগজীকরণের মাধ্যমে কি পাচ্ছি? একটা ফাংশনের ক্ষেত্রফল পাই। ওকে, তাহলে আমরা এই ঢাল এবং ক্ষেত্রফল এই অপারেটরগুলো ব্যবহার করে কিভাবে নির্ণয় করতে পারি তা একটু দেখে আসি। তো আমরা দেখি আমরা ডিফারেন্সিয়েশন ব্যবহার করে কিভাবে ঢাল বের করতে পারি। ওকে, ধরো তোমার কাছে একটা সরল রেখা দেয়া আছে। ওকে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ধরো এটা হচ্ছে একটা সরল রেখা। ওকে, আমরা একটু আমাদের সরল রেখার সূত্র দিয়ে ঢাল বের করা শিখি। ধরো এইটা হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে ধরো 3 4 এবং এটা আরেকটা পয়েন্ট, এর স্থানাঙ্ক হচ্ছে 5 8। ওকে, তাহলে আমি যদি এই দুইটা বিন্দুগামী সরল রেখাটার ঢাল বের করতে চাই, আমার ঢাল নির্ণয়ের সূত্র কি? ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে
কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। ওকে, তাহলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এখানে আমার দুইটা কোটির ভ্যালু কত? 8 এবং 4। তাহলে আমি লিখলাম 8 মাইনাস 4। ওকে, এবং ভুজ দুইটা কত? 5 আর 3। তাহলে আমি লিখলাম 5 মাইনাস 3। তাহলে আমি কত পাচ্ছি? 8 মাইনাস 4 হচ্ছে 4 এবং 5 মাইনাস 3 হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, তাহলে এই সরল রেখাটা যে আমি নিয়েছি, এই সরল রেখাটার ঢাল আমি পাচ্ছি 2। আচ্ছা, এখন আমি যদি এই সরলরেখাটার সমীকরণ বের করি, তারপর সেই সমীকরণকে অন্তরীকরণ করি, তাহলে কি আমার এই ঢাল 2 পাওয়া উচিত। কারণ আমি বলেছি যে অন্তরীকরণের মাধ্যমে আমি কোন একটা ফাংশনের ঢাল বের করি। ওকে, এবার চিন্তা করো আমার কি লাগবে? আমার হচ্ছে একটা ফাংশন লাগবে। সেই ফাংশনটা কি হবে? সেই ফাংশনটা হবে এই সরলরেখাটার সমীকরণ। আমরা কি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি? যদি তোমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে না পারো, তাহলে আমাদের চ্যানেলে সরলরেখার সমীকরণ নির্ণয়ের একটা লেকচার দেয়া আছে, তোমরা ওই লেকচার থেকে শিখে নিও। ওকে, অথবা আমি এখানেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা জানি যে কোন সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। ওকে, তাহলে এই বিন্দুটাকে ধরো আমি ধরলাম x1 y1। ওকে, এবং এই বিন্দুটাকে আমি ধরলাম x2 y2। তাহলে এই সমীকরণে যদি আমি বসায় দেই, আমি কি পাচ্ছি? x মাইনাস x1 এর ভ্যালু কত? 3। তাহলে লিখলাম 3। আর এখানে x1 এর ভ্যালু কত বসাবো? 3 মাইনাস x2 এর ভ্যালু কত? x2 এর ভ্যালু হচ্ছে 5। তাহলে 3 মাইনাস 5 ইকুয়াল টু y মাইনাস y1 হচ্ছে 4 এবং y2 হচ্ছে কত? 4 মাইনাস y2 হচ্ছে 8। আচ্ছা, তাহলে আমি যদি ক্যালকুলেট করি আমি কি পাচ্ছি? x মাইনাস 3 বাই 3 মাইনাস 5 মানে হচ্ছে কত? -2। ওকে, তাহলে x মাইনাস 3 বাই -2 ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 4 বাই -4। এবার যদি আমি ক্যালকুলেট করি, ধরো আমি আর গুণন করলাম, তাহলে কি হচ্ছে? -4x প্লাস 12 ইকুয়াল টু -2y প্লাস 4 দুগুণে 8। ওকে, তাহলে এবার খেয়াল করো, আমি যদি সবগুলাকে এক সাইডে নিয়ে আসি, আমি কি লিখতে পারি না? -4x প্লাস 12 প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0 বা 4x প্লাস 2y, সরি -2y, আমি সাইন চেঞ্জ করলাম। ওকে, দেখো 12 থেকে 8 গেলে কত থাকে? +4, কিন্তু আমি যেহেতু সাইন চেঞ্জ করছি, এটা কি হয়ে যাবে? -4 ইকুয়াল টু 0। অথবা আমি লিখতে পারি -2y ইকুয়াল টু -4x প্লাস 4। তাহলে আমি কি পাচ্ছি? y ইকুয়াল টু, দেখো -4 বাই -2 হয়ে যাচ্ছে +2x প্লাস 4 বাই -2 হয়ে যাচ্ছে -2। তাহলে এই y ইকুয়াল টু 2x -2 এটাই হচ্ছে আমার সরলরেখাটার সমীকরণ। ওকে, তাহলে এই সমীকরণটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি বা অন্তরীকরণ করি, তাহলে আমি ঢাল কত পাবো? 2 পাবো, যেটা আমার অন্তরীকরণের কন্ডিশন সেটা বলতেছে। এবার আমরা এই সরলরেখার সমীকরণটা যে পাইলাম y ইকুয়াল টু 2x -2, এই সরলরেখাটার সমীকরণকে অন্তরীকরণ করে দেখব যে এই সমীকরণের যেই ঢালটা, সেই ঢালটা 2 হয় কিনা। তাহলে অন্তরীকরণ করার আগে আমার অন্তরীকরণ রিলেটেড কিছু ফর্মুলা জানা লাগবে, যে এই অপারেটরটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এই সূত্রগুলোর ডিটেইলসে তোমরা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে পড়ে আসবা। আমি জাস্ট এখানে সূত্রগুলো লিখেছি এবং তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে কোনটা কিভাবে কাজ করে। ওকে, ধরো ddx অফ x টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে x এর ঘাত বা পাওয়ার, তাহলে এটার অন্তরীকরণ হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। ddx অফ x ইকুয়াল টু হচ্ছে 1 ddx অফ c, যেখানে c হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা বা ধ্রুবক, তাহলে এই c এর অন্তরীকরণ হচ্ছে 0। ddx অফ c x টু দি পাওয়ার n, যেখানে c হচ্ছে একটা ধ্রুবক, x টু দি পাওয়ার n হচ্ছে x এর একটা ঘাত সহ x, ইকুয়াল টু c ইনটু, মানে এই ধ্রুবকটা আগে চলে আসবে, তারপর শুধুমাত্র x টু দি পাওয়ার n কে আমি অন্তরীকরণ করব, তাহলে কি হয়ে যাচ্ছে? c ইনটু n x টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, আচ্ছা, এরপর আমাদের ফর্মুলাটা হচ্ছে ddx অফ u প্লাস মাইনাস v, যেখানে u এবং v দুটোই হচ্ছে x এর ফাংশন। ওকে,
তাহলে ddx অফ u প্লাস মাইনাস v ইকুয়াল টু হচ্ছে ddx অফ u, অর্থাৎ u ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করব প্লাস মাইনাস, তারপর v ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব। ওকে, তাহলে আমরা দেখি আমরা এই ফাংশনটাকে যদি আমরা অন্তরীকরণ করি আমরা কি লিখব, ddx অফ y। ওকে, এই ddx অফ y মানে হচ্ছে ddx অফ y এর ভ্যালু কত, 2x 2, তাহলে আমি লিখলাম 2x 2। ওকে, তাহলে আমি কি লিখতে পারতেছি, এই 2x কে আমি u ধরতে পারি এবং এই -2 কে আমি v ধরতে পারি, -2 কে না অ্যাকচুয়ালি 2 কে আমি v ধরতে পারি, তাহলে আমি লিখতে পারি না ddx অফ 2x মাইনাস ddx অফ 2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এই 2 হচ্ছে কি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট বা ধ্রুবকটা কি আগে চলে আসতেছে, তাহলে 2 ইনটু ddx অফ x মাইনাস এই ddx অফ 2, যেখানে 2 এর অন্তরীকরণ মানে কি একটা কনস্ট্যান্টের অন্তরীকরণ, এই কনস্ট্যান্টের অন্তরীকরণ কত হয় 0, তাহলে আমি লিখতে পারি কি সরাসরি এখানে 0। তাহলে এই ddx অফ x এর ভ্যালু কত 1 না, তাহলে আমি কি পাচ্ছি 2 0, কারণ এইটার ভ্যালু হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে দেখো আমরা কি ঢাল 2 পাইছি না। ওকে, তাহলে আমরা ঢাল 2 বের করতে পারছি। এখন ধরো তোমার কাছে সরল রেখা না দিয়ে বক্ররেখা দেয়া আছে। ওকে, ধরো এটা হচ্ছে একটা বক্ররেখা, তোমাকে যদি এই বক্ররেখার ঢাল বের করতে পারে, তুমি কি ঢাল বের করতে পারবা দুইটা বিন্দু দিয়ে? না, তুমি পারবা না। কেন পারবা না? কারণ এই সরল রেখার প্রতিটা বিন্দুতেই ঢালের মান হচ্ছে সমান, কারণ আমরা জানি যে সরলরেখার প্রতিটা বিন্দুতে ঢালের মান সমান হয়, কিন্তু বক্ররেখার ক্ষেত্রে কি প্রতিটা বিন্দুতে ঢালের মান সমান হয় না। তাহলে এই বক্ররেখাকে আমাদের ডিফারেন্সিয়েট করে ঢাল বের করতে হবে। ওকে, তাহলে আমরা দেখি, ধরো এই বক্ররেখার সমীকরণ হচ্ছে 2x স্কয়ার প্লাস 5x। ওকে, এটা আমরা ধরে নিলাম যে এই বক্ররেখার সমীকরণ হচ্ছে 2x স্কয়ার প্লাস 5x। তাহলে এই সমীকরণ থেকে আমরা ডিফারেন্সিয়েট করে কিভাবে ঢাল বের করতে পারি তা আমরা দেখি। তাহলে এবার আমরা এই বক্ররেখাটার ঢালটা বের করব। ওকে, আমি বক্ররেখার সমীকরণ ধরে নিয়েছি 2x স্কয়ার প্লাস 5x, অর্থাৎ আমি লিখতে পারি y ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 5x। ওকে, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমি কি লিখব, ddx অফ y যেটা ইকুয়াল টু হচ্ছে ddx অফ 2x স্কয়ার প্লাস 5x, y এর মানটা আমরা বসায় দিয়ে পাইলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ddx অফ 2x স্কয়ার প্লাস ddx অফ 5x। ওকে, তাহলে এই 2 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 2 আগে চলে আসলো, তারপর থাকতেছে ddx অফ x স্কয়ার প্লাস ddx অফ 5x, এটাকে আমরা লিখতে পারি কি 5 আগে চলে আসবে কারণ 5 হচ্ছে কনস্ট্যান্ট, তারপর আমি লিখতে পারি ddx অফ x। ওকে, তাহলে এখান থেকে যদি আমি অন্তরীকরণ করি আমি কি লিখব, 2 ইনটু x এর পাওয়ার কত, এখানে স্কয়ার মানে হচ্ছে 2, তাহলে n এর মান কত 2, তাহলে n লিখলাম n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার কত হবে 2 মাইনাস 1, x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত x টু দি পাওয়ার 1, যেই x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে শুধু x। ওকে, প্লাস 5 ইনটু x এর পাওয়ার এখানে কত 1। ওকে, তাহলে আমি লিখতে পারি কি 5 ইনটু 1 ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, আর আমরা জানি এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে আমরা x টু দি পাওয়ার 0 এর ভ্যালু কি লিখতে পারি 1 লিখতে পারি, তাহলে আমি লিখলাম 4x প্লাস 5। ওকে, তাহলে এখানে x এর জায়গায় তুমি বক্ররেখাটার উপরোক্ত যে কোনো একটা ভুজ বসাতে দিলে, মানে যে কোনো একটা বিন্দুর ভুজ যদি তুমি বসায় দাও তাহলে ওই বিন্দুর জন্য তুমি বক্ররেখাটার ঢাল বের করতে পারবা। ওকে, তাহলে আমরা বুঝতেছি যে আমরা ডিরেক্ট সূত্রের মাধ্যমে সরলরেখার ঢাল বের করতে পারলেও বক্ররেখার ঢাল বের করার জন্য আমার কি অন্তরীকরণ প্রয়োজন হয়। এবার আমরা ইন্টিগ্রেশন অপারেটর কিভাবে কাজ করে সেটা একটু দেখি। তো আমরা দেখেছি যে এই ইন্টিগ্রেশন অফ y dx দ্বারা আমরা বুঝাই y ইকুয়াল টু f of x ফাংশনটি x অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তার মান। আমরা ধরলাম সরলরেখাটার এই দুইটা বিন্দু নিয়ে আমি কাজ করব, তাহলে এই বিন্দু থেকে যদি আমি x অক্ষের উপর একটা লম্ব টানি, আবার এই বিন্দু থেকে যদি x অক্ষের উপর একটা লম্ব টানি, তাহলে কি এই যে এই ক্ষেত্রটার মানই হচ্ছে y ইকুয়াল টু f of x ফাংশনটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল উৎপন্ন করবে তার মান। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কি একটা ট্রাপিজিয়াম উৎপন্ন হয়ে গেছে। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল। আচ্ছা, তাহলে আমি এইখানে যদি চিন্তা করি, এই পয়েন্টটার এক্স অক্ষের উপর মান কত 3 এবং এই পয়েন্টের এক্স অক্ষের উপর মান কত 5। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল যদি আমি বলতে চাই, তাহলে এইটা হচ্ছে আমার সমান্তরাল বাহু এবং এইটা হচ্ছে আমার সমান্তরাল বাহু। এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটা কত? এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটা কত 4। তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু 4 যোগ এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত 8। ওকে, কারণ এটার কোটির মান হচ্ছে 8, অর্থাৎ এই বাহুটার উচ্চতা হচ্ছে 8। ওকে, এবং হচ্ছে দূরত্ব অর্থাৎ সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব। এখন দেখো, এই পুরো দূরত্বটা যদি এটা হয় মূল বিন্দু, মূল বিন্দুর স্থানাঙ্ক হয় 0 0, তাহলে এই দূরত্বটা হচ্ছে 5 আর এই দূরত্বটা হচ্ছে 3। তাহলে আমি কি লিখতে পারি 5 মাইনাস 3, তাহলে 5 মাইনাস 3 হচ্ছে এইটুক দূরত্ব। তাহলে আমি কত পাচ্ছি হাফ ইন্টু 4 প্লাস 8 মানে হচ্ছে 12 ইন্টু 5 মাইনাস 3 মানে হচ্ছে 2। তাহলে 2 2 কাটা সমান সমান 12 বর্গ একক। ওকে, তাহলে আমি এই ক্ষেত্রটা বা এই সরল রেখার এই দুইটা বিন্দু এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফল উৎপন্ন করে সেই ক্ষেত্রফলের মান কত পাচ্ছি 12 বর্গ একক। এবার আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে দেখব যে এই ভ্যালুটাই আমরা পাই কিনা। তাহলে আমরা দেখি যে আমরা ইন্টিগ্রেশন অপারেটরটা দিয়ে বা যোগজীকরণ করে কিভাবে এই ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে আমরা একটু ফর্মুলাগুলো দেখি যেগুলো আমাদের এই ক্ষেত্রে প্রয়োজন হবে। এই ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ওকে, যেখানে n হচ্ছে x এর ঘাত বা পাওয়ার। এরপর আমরা আসতেছি ইন্টিগ্রেশন অফ c dx, যেখানে c হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা লিখতে পারি, c কে বাইরে নিয়ে আসলাম, তাহলে ইকুয়াল টু কি থাকতেছে ইন্টিগ্রেশন অফ ভুল বলছি, c ইন্টিগ্রেশন অফ 1 ইনটু dx। এখন 1 মানে হচ্ছে x এর পাওয়ার 0, 1 মানে যদি x এর পাওয়ার 0 হয় তাহলে n এর মান কত হচ্ছে 0। তাহলে আমি লিখতে পারি না x টু দি পাওয়ার n প্লাস 1 এর জায়গায় x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1। তাহলে x টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে হচ্ছে 1, তাহলে শুধু কি থাকতেছে cx থাকতেছে। আমরা যখন ডিফারেন্সিয়েট করেছি বা অন্তরীকরণ করেছি তখনই আমরা এই সরলরেখার সমীকরণটা বের করেছিলাম 2x প্লাস 2। তাহলে এই সমীকরণটাকে যোগজীকরণ করে আমি দেখি যে আমার এই ক্ষেত্রফলটা কত এসেছিল আমার 12 বর্গ একক। ওকে, 12 বর্গ একক। আচ্ছা, আমরা দেখি যে 12 বর্গ একক আসে কিনা। তো আমি এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি লিখবো ইন্টিগ্রেশন অফ y dx সমান সমান ইন্টিগ্রেশন অফ 2x মাইনাস 2 dx। ওকে, এখন একটা ব্যাপার খেয়াল করো, আমার এখানে এই ক্ষেত্রফলটা কোন দুইটা পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ 3 4 এবং 5 8। ওকে, এই দুইটা বিন্দুর মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমার কি একটা স্টার্টিং পয়েন্ট আছে, একটা এন্ডিং পয়েন্ট আছে, যেটাকে ইন্টিগ্রেশনের সময় স্টার্টিং পয়েন্টটাকে আমি বলি হচ্ছে লোয়ার লিমিট এবং এন্ডিং পয়েন্টটাকে বলি আমি আপার লিমিট। ওকে, তাহলে এই লোয়ার লিমিট এবং আপার লিমিট আমি বসালাম, তারপর ক্যালকুলেশন করার পর আমরা কিভাবে লোয়ার লিমিট এবং আপার লিমিট ইউজ করব সেটা আমরা দেখব। তাহলে আমরা লিখতে পারি সমান সমান এই 2x মাইনাস 2 dx। তাহলে এটাকে আমি যদি ভাঙায় দিই আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ, আমি যদি একবারে লিখি, ধরো এই 2x কে আমি লিখতে পারি 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 dx। তারপর লিমিট কি হবে, লিমিট হবে 5 এবং 3। তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 2x dx। দেখো এই ইন্টিগ্রেশন অফ c dx, তাহলে এই কনস্ট্যান্টটা কি বাইরে চলে আসতেছে, তাহলে আমি এটাকে বাইরে নিয়ে আসলাম, লিখলাম 2 ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 dx। এটাকে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 2 ইন্টিগ্রেশন অফ dx। তাহলে এই dx এর সাথে একটা কি 1 গুণ আছে, আর আপার লিমিট হচ্ছে 5, লোয়ার লিমিট হচ্ছে 3। তাহলে আমি এখান থেকে লিখতে পারি x dx, এখানে x এর পাওয়ার কত 1, অর্থাৎ n এর ভ্যালু হচ্ছে 1। তাহলে n এর ভ্যালু যদি 1 হয় আমি কি লিখতে পারি 2 ইনটু x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। ওকে, মাইনাস 2 ইনটু
এখানে x এর পাওয়ার কত, এখানে x এর পাওয়ার হচ্ছে 0, তার মানে এখানে আমি শুধু x লিখব এবং আমি লিমিটটা বসাবো আপার লিমিট লোয়ার লিমিট। ওকে, তারপর এখানে যদি আমি আসি, আমি লিখতে পারি সমান সমান 2 ইনটু x স্কয়ার বাই 2, 1 প্লাস 1 হচ্ছে 2 আর নিচে থাকতেছে 2 মাইনাস 2x এবং আপার লিমিট বসালাম লোয়ার লিমিট বসালাম। ওকে, একটা জিনিস আমরা খেয়াল করব, আমরা সব সময় যখন আমাদের একটা চলকে চলে আসবে তখন আমরা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব। অর্থাৎ এই x এর জায়গায় আমি প্রথমে 5 বসাবো মাইনাস x এর জায়গায় 3 বসায় যে ভ্যালুটা পাবো সেটা বিয়োগ করব। তাহলে আমি একটু দেখি কিভাবে করব। তাহলে 2 ইনটু x স্কয়ারের জায়গায় আমি কি বসাবো 5 স্কয়ার বাই 2। ওকে, তাহলে এই দুই দুই কাটাকাটি চলে যাচ্ছে, মাইনাস 2 ইনটু 5। ওকে, তাহলে এই যে আমি 5 বসালাম মাইনাস 2 ইনটু 3 স্কয়ার বাই 2 মাইনাস 2 ইনটু 3। ওকে, তার মানে কি এই যে আপার লিমিট বসালাম মাইনাস লোয়ার লিমিট। ওকে, তাহলে আমি লিখতে পারি এখানে দুই দুই কাটা, তাহলে আমি কি পাচ্ছি 5 স্কয়ার মানে হচ্ছে 25 মাইনাস 2 ইনটু 5 হচ্ছে 10 মাইনাস 3 স্কয়ার হচ্ছে 9 মাইনাস 2 ইনটু 3 হচ্ছে 6। তাহলে আমি লিখতে পারতেছি 25 মাইনাস 10 হচ্ছে 15 মাইনাস 9 মাইনাস 6 হচ্ছে 3 সমান সমান 12। অর্থাৎ আমি ইন্টিগ্রেশন করে যে ক্ষেত্রফলটা পাচ্ছি সেটার ভ্যালু হচ্ছে 12 বর্গ একক এবং আমি ট্রাপিজিয়ামের সূত্র ব্যবহার করে যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটাও ভ্যালু হচ্ছে 12 বর্গ একক। এবার ধরো আমাকে সরল রেখা না দিয়ে একটা বক্ররেখা দেওয়া আছে। ওকে, আমি একটু মুছে দিলাম। ওকে, ধরো সরল রেখা না দিয়ে আমাকে একটা বক্ররেখা দেওয়া আছে, তাহলে ওই বক্ররেখাটা x অক্ষের সাথে বা ওই বক্ররেখার দুইটা বিন্দু x অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল বের করে সেটা যদি আমরা বের করতে চাই তখন কিন্তু আমরা এই ট্রাপিজিয়ামের সূত্র দিয়ে সেটা বের করতে পারবো না, কারণ বক্ররেখায় কিন্তু কোনো নির্দিষ্ট ফিগার বা কোনো নির্দিষ্ট ক্ষেত্র তৈরি করতেছে না। ওকে, যেহেতু কোনো নির্দিষ্ট ক্ষেত্র তৈরি করতেছে না তার মানে আমার ইন্টিগ্রেশন দরকার। আমরা ধরছিলাম যে এই বক্ররেখাটার সমীকরণ হচ্ছে 2x স্কয়ার প্লাস 5x। ওকে, তাহলে আমরা দেখি এই 2x স্কয়ার প্লাস 5x ব্যবহার করে আমরা কিভাবে এই বক্ররেখার উপরস্থ দুইটা বিন্দু x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল গঠন করে সেই ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারি। ওকে, তাহলে আমরা এবার আমাদের y এর মানটা কত হবে, আমি এটা মুছে দিলাম। এবার আমাদের y এর মানটা হবে 2x স্কয়ার প্লাস 5x। তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ y dx ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ 2x স্কয়ার প্লাস 5x dx। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা টার্মকে আমি ভাঙায় দিতে পারি। কিভাবে ভাঙায় দিতে পারি? ইন্টিগ্রেশন অফ 2x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন অফ 5x dx। ওকে, আমরা জানি এই 2টা সামনে চলে আসবে যেহেতু এটা একটা ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি 2 ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx প্লাস 5 ইনটু ইন্টিগ্রেশন অফ x dx। আমরা কি জানি এই x স্কয়ার dx এটাকে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে আমি x স্কয়ার মানে হচ্ছে n এর পাওয়ার হচ্ছে 2, তাহলে আমি লিখতে পারি 2 ইনটু x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস 5 ইনটু এখানে x এর পাওয়ার কত 1, তাহলে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। ওকে, তাহলে আমি এখানে আসি 2 ইনটু x কিউব বাই 3 প্লাস 5 ইনটু x স্কয়ার বাই 2। তাহলে আমি একবারে যদি লিখি 2 বাই 3 ইনটু x স্কয়ার প্লাস 5 বাই 2 ইনটু x, আচ্ছা ভুল করছি, এখানে x কিউব হবে। ওকে, তাহলে 2 বাই 3 ইনটু x কিউব প্লাস 5 বাই 2 ইনটু x স্কয়ার। এখন দেখো এই যে একটা ইকুয়েশন আমি পাচ্ছি, এই ইকুয়েশনে যদি আমি একটা আপার লিমিট বসাই একটা লোয়ার লিমিট বসাই, এখানে আমরা দেখেছি যে আপার লিমিটটা আমরা বসাই দেই মাইনাস লোয়ার লিমিটটা আমি বসাই দিই, তারপর ওই বিয়োগফলটা করলে আমি হচ্ছে ভ্যালুটা পাই। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট যেহেতু আমরা এখানে বলে দেইনি, তার মানে এই ইকুয়েশনটায় আমি যদি আপার লিমিট হিসেবে একটা বিন্দু এবং লোয়ার লিমিট হিসেবে একটা বিন্দু বসায় দেই তখন আমি কি পাবো, ওই বক্ররেখাটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা উৎপন্ন করে সেটা নির্ণয় করতে পারবো। পদার্থবিজ্ঞানের ক্যালকুলাস টপিকটা শেষ করার পর এবার আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। ওকে, ভেক্টর ক্যালকুলাসে আমাদের প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের অপারেটরটা কি। ওকে, ভেক্টর ক্যালকুলাসে আমরা এই অপারেটর নিয়ে কাজ করি, এটাকে বলা হয় ন্যাবলা বা ডেল অপারেটর। ওকে, তাহলে এই অপারেটর নাম হচ্ছে ন্যাবলা বা ডেল অপারেটর। এই ডেল অপারেটরটা হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স অফ, এখানে কিছু একটা আমি বসাবো যেটাকে আমি অপারেট করব i ক্যাপ
ডেল্টা ডেল্টা ওয়াই অফ এখানেও কিছু একটা বসাবো যেটাকে আমি অপারেট করব, ডেল্টা ডেল্টা জেড অফ এখানে কিছু একটা বসাবো যেটাকে আমি অপারেট করব। ওকে, এখন দেখো এইটা হচ্ছে একটা ভেক্টর অপারেটর। কেন ভেক্টর অপারেটর? কারণ এর এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর রয়েছে, ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর রয়েছে, জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর রয়েছে। ওকে, আমরা এই ন্যাবলা অপারেটরটা কিভাবে কাজ করে বা ডেল অপারেটরটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। এই যে মাঝখানে যে আমি গ্যাপগুলো রাখছি, এখানে কি আমি অবশ্যই কিছু একটা বসাবো, যেই কিছু একটার উপর এই ডেল্টা ডেল্টা এক্স বা ডেল্টা ডেল্টা ওয়াই বা ডেল্টা ডেল্টা জেড অপারেট করবে। তাহলে এই ডেল্টা ডেল্টা এক্স, ডেল্টা ডেল্টা ওয়াই, ডেল্টা ডেল্টা জেড কিভাবে অপারেট করে সেটা আমরা একটু দেখি। এই এদের অপারেশনটাকে আমরা যেটা বলি সেটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ওকে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অথবা আংশিক অন্তরীকরণ। ওকে, এই আংশিক অন্তরীকরণটা কি আমরা একটু দেখি। ওকে, আংশিক অন্তরীকরণ। আচ্ছা, তাহলে আমি ধরো একটা টেবিল করলাম যেখানে এখানে আমি লিখলাম ডেল্টা ডেল্টা এক্স, এখানে আমি লিখলাম ডেল্টা ডেল্টা ওয়াই, এখানে আমি লিখলাম ডেল্টা ডেল্টা জেড। আচ্ছা, এবার তোমরা একটু চিন্তা করো, ধরো তুমি ঢাকা থেকে খুলনা যাবা, তাহলে খুলনায় যাওয়ার জন্য তোমার কোন বাসটা ধরা লাগবে? যেই বাসটা খুলনা পর্যন্ত যায়। ওকে, তাহলে ওই বাসে উঠলেই তুমি ঢাকা থেকে খুলনা পর্যন্ত পৌঁছাতে পারবা। আবার ধরো তোমার চিটাগং যাওয়া দরকার, তুমি ঢাকা থেকে চিটাগং যাওয়ার জন্য অবশ্যই যেই বাসটা চিটাগং এ যায় সেই বাসে উঠবা, অথবা তুমি যদি সিলেট যেতে চাও যেই বাসটা সিলেট যায় সেই বাসে উঠবা। তার মানে এই অপারেটরগুলোর কাজ হচ্ছে একই রকম। এই ডেল্টা ডেল্টা এক্স অপারেটরটা শুধুমাত্র এক্স এর উপর কাজ করে। এখন চিন্তা করো, ধরো তুমি চিটাগং যেতে চাচ্ছ। ওকে, চিটাগং এর বাস তোমার দরকার, কিন্তু খুলনার বাস এবং সিলেটের বাস এখানে কি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারে? না, পারে না। অর্থাৎ তোমার চিটাগং যেতে হলে শুধুমাত্র চিটাগং এর বাস ধরতে হবে। তার মানে শুধুমাত্র চিটাগং এর বাস ধরলেই তুমি চিটাগং তোমার গন্তব্যে পৌঁছাবা। একইভাবে ধরো তুমি সিলেট যেতে চাচ্ছ, ঠিক আছে, তাহলে সিলেটের বাস ছাড়া চিটাগং এবং খুলনার বাস কিন্তু তোমার কোনো কাজে আসতেছে না। তাহলে এগুলাও সেই একইভাবে কাজ করে। কিভাবে? এই ডেল্টা ডেল্টা এক্সটা শুধুমাত্র এক্স এর উপর কাজ করবে এবং বাকি যেই চলকগুলো থাকবে তারা এর সাপেক্ষে ধ্রুবক হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি, আমরা আরেকবার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো একটু দেখি। তাহলে আমরা জানি যে ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, ddx অফ c ইকুয়াল টু হচ্ছে 0, আর ddx অফ cx ইকুয়াল টু হচ্ছে c, আচ্ছা x টু দি পাওয়ার n দিই, x টু দি পাওয়ার n মাইনাস 1, আচ্ছা এখানে একটা n গুণ হবে, তাহলে আমি লিখি c ইনটু n x টু দি পাওয়ার n মাইনাস 1। ধরো আমি একটা রাশি ধরলাম a ইকুয়াল টু 3x স্কয়ার y। ওকে, তাহলে এই 3x স্কয়ার y কে তুমি হচ্ছে ডিফারেন্সিয়েট করবা। কি ডিফারেন্সিয়েট করবা? পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবা। ওকে, তাহলে আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েট যদি আমি করি, আমি তাহলে ডেল্টা ডেল্টা x এর সাপেক্ষে a কে ভাঙাবো। তাহলে আমি কি পাচ্ছি? ডেল্টা ডেল্টা x অফ 3x স্কয়ার y। এখন দেখো আমি যেটা বলছি, এই ডেল্টা ডেল্টা x এর জন্য চলক কোনটা? শুধুমাত্র x। তাহলে 3 এবং y এই দুইটা কি এর সাপেক্ষে ধ্রুবক। যেহেতু ধ্রুবক আমরা কি লিখতে পারি? 3y কে সামনে নিয়ে এসে ডেল্টা ডেল্টা x অফ x স্কয়ার। ওকে, যেখানে n এর মান কত? এখানে n এর মান হচ্ছে 2, তাহলে আমি কি লিখতে পারি? n x টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হবে 3y ইনটু n x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 1, তাই আমি লিখতে পারি x, কারণ 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, তাহলে এটা ইকুয়াল টু কত লিখতে পারি আমি সরাসরি? 6xy। ওকে, তাহলে কি বুঝতে পারতেছো? এবার যদি আমি y এর ক্ষেত্রে আসি, ওকে, তাহলে y এর ক্ষেত্রে আমি কি লিখবো? ডেল্টা ডেল্টা y অফ a ইকুয়াল টু হবে ডেল্টা ডেল্টা y অফ 3x স্কয়ার y। এখন এই ডেল্টা ডেল্টা y শুধুমাত্র কাকে অপারেট করবে? শুধুমাত্র y কে অপারেট করবে বা y এর সাথে কাজ করবে। তাহলে এই y বাদে এই 3x স্কয়ার কি ধ্রুবক, তাহলে আমি একবারে লিখতে পারি 3x স্কয়ার ইনটু ডেল্টা ডেল্টা y অফ y ইকুয়াল টু কত পাচ্ছি? এখানে y এর পাওয়ার কত? 1, অর্থাৎ n এর পাওয়ার n এর মান হচ্ছে 1, তাহলে 1 ইনটু y টু দি পাওয়ার 1 মাইনাস 1, y টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তার মানে y টু দি পাওয়ার 0 ভ্যালু কত? 1, তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি? 3x স্কয়ার। ওকে, নেক্সট আমরা যদি ডেল্টা ডেল্টা z এর কথা চিন্তা করি, ডেল্টা ডেল্টা z শুধুমাত্র z এর উপর অপারেট করবে। ওকে, তাহলে আমি লিখতে পারি ডেল্টা ডেল্টা z অফ
একবার লিখলাম 3x²y। এখন চিন্তা করো এখানে কি কোনো z আছে? কোনো z নেই। তার মানে এই পুরোটাই কি এই ডেল্টা ডেল্টা z এর সাপেক্ষে ধ্রুবক। যেহেতু এটা ডেল্টা ডেল্টা z এর সাপেক্ষে ধ্রুবক, তার মানে এর ভ্যালু কত হবে? আমরা জানি যে ধ্রুবকের অন্তরীকরণের মান কত হয়? 0। তাহলে এখানে আমরা সরাসরি 0 বসায় দিতে পারি। ওকে, তাহলে আমরা আরেকবার একটু রিপিট করি। এই ডেল্টা ডেল্টা x শুধুমাত্র x এর উপর ক্রিয়া করবে এবং বাকি যেই ভ্যালুগুলো থাকবে, বাকি যেই চলকগুলো থাকবে তারা সবাই হয়ে যাবে x এর সাপেক্ষে ধ্রুবক। ওকে, এই ডেল্টা ডেল্টা y এর ক্ষেত্রে শুধুমাত্র y এর উপর অপারেট করবে বা y এর উপর ক্রিয়া করবে, বাকি সবাই কি হয়ে যাবে এর সাপেক্ষে ধ্রুবক। সেম গোস ফর ডেল্টা ডেল্টা z। তাহলে এই ডেল্টা ডেল্টা z এর সাথে যখন আমরা কাজ করব বা অপারেট করব তখন আমাদের কি হবে? z বাদে সবাই ধ্রুবক হয়ে যাবে। তাহলে সবাই ধ্রুবক হয়ে গেলে সেই ধ্রুবকের ডিফারেন্সিয়েট কি হচ্ছে এখানে? 0। ভেক্টর ক্যালকুলাসে ভেক্টর অপারেটরটা যেভাবে অপারেট করে তার উপর ভিত্তি করে ভেক্টর ক্যালকুলাসকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স, একটা হচ্ছে কার্ল। এই গ্রেডিয়েন্টে আমরা একটা ভেক্টর অপারেটরের সাথে, অর্থাৎ যেটাকে আমরা বলি ন্যাবলা বা ডেল, ডেল অপারেটরের সাথে আমরা একটা স্কেলার রাশি গুণ করি। ওকে, যেখানে f হচ্ছে একটা স্কেলার রাশি। এই স্কেলার রাশি গুণ করার পর আমি যে আউটপুটটা পাই সেই আউটপুটটা হয় একটা ভেক্টর রাশি। ওকে, এই ডাইভারজেন্স অপারেশনটায় আমরা হচ্ছে ভেক্টর অপারেটরটার সাথে একটা ভেক্টর রাশির ডট গুণফল করি এবং ডট গুণফলের ফলে আমি যে আউটপুটটা পাই সেই আউটপুটটা হয় একটা স্কেলার রাশি। ওকে, এবং কার্ল অপারেশনে আমি আমার যে ভেক্টর অপারেটর আছে ন্যাবলা বা ডেল, সেই ন্যাবলা বা ডেলের সাথে আমি হচ্ছে একটা ভেক্টর রাশির ক্রস গুণফল করি। তারপর সেই ক্রস গুণফলের ফলে আমি যে আউটপুটটা পাই সেই আউটপুটটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ওকে, তাহলে আমরা চলো একটু ডিটেইলসে দেখে আসি যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এবং এদের মাধ্যমে আমরা কিভাবে ভেক্টর রাশি বা স্কেলার রাশি অথবা ভেক্টর রাশি পাই। এবার আমরা ভেক্টর ক্যালকুলাসের গ্রেডিয়েন্ট অপারেশনটা নিয়ে আলোচনা করব। গ্রেডিয়েন্ট অপারেশনের মাধ্যমে আমরা একটা স্কেলার ক্ষেত্র থেকে বা একটা স্কেলার রাশি থেকে আমরা একটা ভেক্টর রাশি পাবো। ওকে, তো গ্রেডিয়েন্ট দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? গ্রেডিয়েন্ট হচ্ছে কোন দিকে কোন স্কেলার ফাংশনের সর্বোচ্চ বৃদ্ধির হার হবে তা আমাদেরকে জানায় দিবে বা তা আমরা গ্রেডিয়েন্টের মাধ্যমে নির্ণয় করতে পারবো। ধরো তোমার প্রচন্ড শীত লাগতেছে। ওকে, তুমি হচ্ছে চাচ্ছ যে রুমের কোনো একটা জায়গায় যেতে, যেই জায়গায় গেলে তুমি হচ্ছে একটু টেম্পারেচার বেশি পাবে। আমরা জানি যে তাপমাত্রা হচ্ছে একটা কি স্কেলার ফাংশন বা একটা স্কেলার রাশি। তাহলে ধরলাম যে তোমার যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটার ফাংশন হচ্ছে ধরো 7x² প্লাস 6y² মাইনাস 4z3। ওকে, তাহলে এই টেম্পারেচারটা বা এই ফাংশনটার যদি গ্রেডিয়েন্ট বের করো তাহলে এই স্কেলার ফাংশনটার সর্বোচ্চ বৃদ্ধির হার কোন দিকে হবে তা তুমি জানতে পারবা। ওকে, তাহলে এর গ্রেডিয়েন্টকে আমরা কিভাবে লিখবো? গ্র্যাড টি। ওকে, তাহলে এর গ্রেডিয়েন্টকে আমরা লিখবো গ্র্যাড টি। গ্র্যাড টি মানে হচ্ছে ন্যাবলা অপারেটর ইনটু স্কেলার ফাংশনটা। ওকে, তাহলে ন্যাবলা অপারেটরের মান আমরা কি জানি? ডেল্টা ডেল্টা এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা জেড অফ কে ক্যাপ। ওকে, এইটা ইনটু হচ্ছে তোমার এই ফাংশনটা। তাহলে কি লিখতে পারি? ইনটু 7x² প্লাস 6y² মাইনাস 4z3। ওকে, তাহলে এখন চিন্তা করো, আমরা একটু আগে আংশিক অন্তরীকরণ দেখে আসছি না? আংশিক অন্তরীকরণ আমরা কি দেখছি? যে এই অপারেটর সাপেক্ষে ডেল্টা ডেল্টা x এর সাপেক্ষে x বাদে বাকি চলকগুলো হবে ধ্রুবক। তার মানে এই ডেল্টা ডেল্টা x এর সাপেক্ষে যখন আমি 6y² বা 4z3 কে অপারেট করব তখন আমি অ্যাকচুয়ালি কি পাবো? দেখো, আমি ডেল্টা ডেল্টা x অফ 6y² লিখলাম। তাহলে এখানে কি কোনো x আছে? কোনো x কিন্তু নাই। যেহেতু কোনো x নাই তাহলে এইটার ভ্যালু কি হবে? 0 হবে। কারণ কি? এইটা এই ডেল্টা ডেল্টা x অপারেটরের সাপেক্ষে হচ্ছে একটা ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ কত হয়? 0 হয়। আচ্ছা, তাহলে এই ডেল্টা ডেল্টা x এর সাপেক্ষে এই 6y² এর ভ্যালু হবে 0, এই 4z3 এর ভ্যালু হবে 0। এবার ডেল্টা ডেল্টা y এর ক্ষেত্রে আসি। ডেল্টা ডেল্টা y এর ক্ষেত্রে এই টার্মটা এবং এই টার্মটা আমরা বিবেচনা করি। ওকে, তাহলে এই টার্মটা যদি আমরা বিবেচনা করি তাহলে ডেল্টা ডেল্টা y অফ 7x²। এখন আংশিক অন্তরীকরণের থেকে আমরা জেনে এসেছি এই ডেল্টা ডেল্টা y শুধুমাত্র y এর উপর অপারেট করবে।
কিন্তু এখানে কি কোনো ওয়াই আছে? কোনো ওয়াই কিন্তু নাই। তার মানে কি এইটা হচ্ছে একটা ডেল্টা ডেল্টা ওয়াই এর সাপেক্ষে ধ্রুবক, তার মানে এই ধ্রুবকের অন্তরীকরণ কত হবে? 0 হবে। তাহলে একইভাবে 4z কিউবের মধ্যে কোনো ওয়াই নাই, তাহলে এটার সাপেক্ষে 4z কিউবের অন্তরীকরণ কি 0 হবে। আবার ডেল্টা ডেল্টা z এর সাপেক্ষে এই 7x স্কয়ার এবং 6y স্কয়ার এদের অন্তরীকরণ কত হবে? 0 হবে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি ডেল্টা ডেল্টা x অফ 7x স্কয়ার প্লাস 6y স্কয়ার মাইনাস 4z কিউব ইন্টু i ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা y অফ 7x স্কয়ার প্লাস 6y স্কয়ার মাইনাস 4z কিউব প্লাস ডেল্টা ডেল্টা z অফ 7, আচ্ছা এখানে একটা j ক্যাপ হবে, 7x স্কয়ার প্লাস 6y স্কয়ার মাইনাস 4z কিউব k ক্যাপ। ওকে, তাহলে আমি উপরে একটু মুছে দিই। ওকে, তাহলে আমি যদি এখান থেকে আসি ধরো, তাহলে এইটা এই পদটা এবং এই পদটা কি হবে? 0 হবে। তাহলে আমি লিখতে পারি সরাসরি ডেল্টা ডেল্টা x অফ 7x স্কয়ার i ক্যাপ, ওকে, প্লাস ডেল্টা ডেল্টা y অফ এই x স্কয়ার এবং z কিউব কি হবে? 0 হবে, কারণ এদের মধ্যে কোনো কি y নাই। তাহলে এরা হচ্ছে ধ্রুবক, যেহেতু ধ্রুবক তাহলে এই y এর সাপেক্ষে ডেল্টা ডেল্টা y এর সাপেক্ষে এদের অন্তরীকরণের ভ্যালু হচ্ছে কত? 0। আচ্ছা, তাহলে আমি এখানে সরাসরি লিখতে পারি 6y স্কয়ার j ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা z অফ, এখানে দেখো x আছে y আছে কিন্তু কোনো z কি আছে? কোনো z কিন্তু নাই। তার মানে এই দুইটা পদের অন্তরীকরণ ডেল্টা ডেল্টা z এর সাপেক্ষে কত হবে? 0 হবে। তাহলে শুধু কি থাকতেছে? মাইনাস 4z কিউব ইনটু k। আচ্ছা, তাহলে আমি একটু মুছে দেই। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? আমরা লিখতে পারি, আমরা জানি অন্তরীকরণের সূত্র কি, ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ধ্রুবকটা আগে চলে আসবে, x স্কয়ার আছে তার মানে n এর মান হচ্ছে 2, তাহলে 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1 সমান সমান 2x থাকতেছে, তাহলে 7 ইনটু 2x। আচ্ছা, প্লাস এখানে আমি কি লিখতে পারি? 6y স্কয়ার আছে, তাহলে 6 আগে চলে আসবে ইনটু 2y হবে, একইভাবে 2y হচ্ছে। এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস কি থাকতেছে? 4 ডেল্টা ডেল্টা z অফ z কিউব। তাহলে আমি যদি z কিউবের ক্ষেত্রে চিন্তা করি তার মানে আমি লিখতে পারি ddx অফ x কিউব। ওকে, তাহলে ddx অফ x কিউব যদি করি, x এর মান সরি n এর মান এখানে কত? n এর মান হচ্ছে 3, তাহলে আমি লিখতে পারি 3 ইনটু x টু দি পাওয়ার 3 মাইনাস 1 সমান সমান 3x স্কয়ার। তাহলে এখানে হবে 4 ইনটু 3 ইনটু z স্কয়ার। ওকে, তাহলে এই i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 7 দুগুণে 14 x i ক্যাপ প্লাস 6 দুগুণে 12 y j ক্যাপ মাইনাস 3 4 12 z স্কয়ার k ক্যাপ। এবার এখানে তুমি x এর ভ্যালু, y এর ভ্যালু এবং z এর ভ্যালু বসায় দিলে কিন্তু এই তোমার যে টেম্পারেচারটা ছিল, ঠিক আছে, ওই টেম্পারেচারটার কি গ্রেডিয়েন্ট পাচ্ছ। ওই টেম্পারেচারটার গ্রেডিয়েন্ট পাইলে তুমি সেখান থেকে বের করতে পারবা যে টেম্পারেচারটার বৃদ্ধির হার কোন দিকে হচ্ছে। ওকে, এরপর আমরা এই গ্রেডিয়েন্ট রিলেটেড একটা প্রবলেম সলভ করব। এবার আমরা গ্রেডিয়েন্ট রিলেটেড একটা প্রবলেম সলভ করব। তো আমরা দেখি, আমাদের দেয়া আছে phi of xyz ইকুয়াল টু হচ্ছে 3x স্কয়ার প্লাস 4y কিউব মাইনাস z কিউব। যেহেতু এখানে কোনো i j k নাই, অর্থাৎ কোনো একক ভেক্টর নাই, তার মানে এটা হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে এই স্কেলার রাশিটার আমাকে গ্রেডিয়েন্ট বের করতে বলছে, যে গ্রেডিয়েন্টটা বের করতে বলছে কোন বিন্দুতে? 2 1 -1 বিন্দুতে। ওকে, তাহলে আমরা সলিউশনটা দেখি। আমরা প্রথমে গ্রেডিয়েন্টটা বের করব। ওকে, গ্রেডিয়েন্টটা বের করার পর আমরা ওই গ্রেডিয়েন্টের মধ্যে x y এবং z এর জায়গায় 2 1 -1 বসায় দিব, তারপর আমরা এই বিন্দুতে গ্রেডিয়েন্টটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা জানি এই নেবলা ডট ফাই বা ডেল ডট ফাই যেটাই বলো, তাহলে এই ডেল ডট ফাই ইকুয়াল টু হচ্ছে, আমরা লিখতে পারি ডেল ডট ফাই ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ জে ক্যাপ
প্লাস ডেল্টা ডেল্টা জেড অফ কে ক্যাপ, ওকে, ইনটু 3x স্কয়ার প্লাস 4y কিউব মাইনাস 4y কিউব মাইনাস জেড কিউব। আচ্ছা, তাহলে আমরা এখানে খেয়াল করি, তাহলে এই গ্যাপে এই পুরো রাশিটা বসতেছে, এখানে এই পুরো রাশিটা বসবে, এখানে এই পুরো রাশিটা বসবে, ওকে। তাহলে আমরা যদি লিখি, আমরা লিখতে পারি ডেল্টা ডেল্টা এক্স অফ 3x স্কয়ার প্লাস 4y কিউব মাইনাস জেড কিউব আই ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা y অফ 3x স্কয়ার প্লাস 4y কিউব মাইনাস জেড কিউব j cap plus delta delta z of 3x square plus 4y cube minus z cube into k cap, ওকে। আচ্ছা, এবার আমরা আংশিক অন্তরীকরণে দেখে এসেছিলাম যে যখন আমি x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি তখন অন্য যারা থাকবে x পদে তারা সবাই কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। যখন আমি y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তখন y বাদে বাকি সবাই কি হয়ে যাবে, y এর সাপেক্ষে ধ্রুবক হয়ে যাবে। আবার যখন আমরা z এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তখন ওই z বাদে বাকি সবাই z এর সাপেক্ষে কি হবে, ধ্রুবক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে চিন্তা করি, আমরা এই টার্মটার মধ্যে x আছে, তার মানে এই টার্মটায় x বাদে যে টার্মটা আছে 3, ওই 3 হচ্ছে ধ্রুবক হয়ে যাবে। এই টার্মের মধ্যে কি কোনো x আছে? কোনো x নাই। যেহেতু কোনো x নাই, তাহলে এই টার্মটার আংশিক অন্তরীকরণ কি হবে, 0 হবে। একইভাবে এই টার্মেও যেহেতু কোনো x নাই, এই টার্মটার আংশিক অন্তরীকরণ কত হবে, 0 হবে। তাহলে এইটার আংশিক অন্তরীকরণ x এর সাপেক্ষে হবে 0, এটার আংশিক অন্তরীকরণ x এর সাপেক্ষে হবে 0। আবার আমরা এখানে আসি, ডেল্টা ডেল্টা y এর ক্ষেত্রে 3x স্কয়ার পুরোটাই হচ্ছে ধ্রুবক, কারণ কোনো y নাই। তাহলে এটার ভ্যালু কত পাবো আমি অপারেশন করার পর, 0। এখানে আমি কত পাবো, এখানে আমি একটা ভ্যালু পাবো কারণ এখানে y আছে চলক হিসেবে। এখানে আমি কত পাবো, এখানে কি কোনো y আছে, নাই, তাহলে এখানেও আমি একটা 0 পাবো, ওকে। আবার ডেল্টা ডেল্টা z এর ক্ষেত্রে z বাদে বাকি সবাই হচ্ছে কি ধ্রুবক, তাহলে এখানেও আমি 0 পাবো, এখানেও আমি 0 পাবো, ওকে। তাহলে আমি যদি এবার ডিফারেন্সিয়েট করি, তাহলে ডেল্টা ডেল্টা x অফ 3x স্কয়ার কি হবে, 3 ইনটু x স্কয়ার মানে এখানে n এর মান কত, 2, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 1, আর 2 মাইনাস 1 মানে কত, শুধু 1। আর কোন কিছুর পাওয়ার 1 কে আমরা কিভাবে লিখি, শুধুমাত্র ওই চলকটাকে লিখি। আচ্ছা, তাহলে i ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা y অফ 4y কিউব, তাহলে 4 ইনটু y কিউবের n এর মান কত, 3, তাহলে n y টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 কত হচ্ছে, 2, প্লাস আচ্ছা এখানে একটা j ক্যাপ হবে, তারপর ডেল্টা ডেল্টা z অফ z কিউব, কারণ এই দুইটা তো 0, তাহলে এখানে কি মাইনাসে প্লাসে মাইনাস, ওকে। মাইনাসের পর আমি ডেল্টা ডেল্টা z অফ z কিউবের ক্ষেত্রে কি পাচ্ছি, 3 ইনটু z টু দি পাওয়ার 3 মাইনাস 1, কারণ আমার ফর্মুলা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে আমি লিখতে পারি এই যে n z টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, ওকে। এখানে কি হবে, একটা k ক্যাপ। তাহলে আমি যদি ক্যালকুলেট করি 3 দুগুণে 6x i ক্যাপ প্লাস 4 ইনটু 3 হচ্ছে 12y স্কয়ার j ক্যাপ মাইনাস 3z স্কয়ার k ক্যাপ, ওকে। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমার গ্রেডিয়েন্টটা, ওকে, এই ফাই এর গ্রেডিয়েন্টটা। এখন আমাকে বলছে 2 1 1 বিন্দুতে এই গ্রেডিয়েন্টটা আমাকে বের করতে হবে। তার মানে x এর জায়গায় আমি 2 বসাবো, y এর জায়গায় আমি 1 বসাবো এবং z এর জায়গায় কত বসাবো, -1। তাহলে আমি যদি বসাই আমি কি পাচ্ছি, এখান থেকে যদি আমি আসি তাহলে 6 ইনটু 2i ক্যাপ প্লাস 12 ইনটু y স্কয়ার, তাহলে আমি লিখবো 1 স্কয়ার j ক্যাপ মাইনাস 3 ইনটু z স্কয়ার, তাহলে z এর ভ্যালু হচ্ছে -1 দেয়া আছে, তাহলে -1 এর হোল স্কয়ার k ক্যাপ ইকুয়াল টু 6 দুগুণে 12i ক্যাপ প্লাস 12j ক্যাপ মাইনাস 3 একে 3 k ক্যাপ, ওকে। তাহলে এটাই হচ্ছে 2 1 1 বিন্দুতে আমার এই ফাই, যেটা একটা স্কেলার রাশি, তার গ্রেডিয়েন্ট। এবার আমরা ডাইভারজেন্স নিয়ে আলোচনা করব। আমরা কোন ভেক্টর ক্ষেত্র কতটুকু ছড়িয়ে পড়ছে তার ডাইভারজেন্স দ্বারা নির্ণয় করতে পারি। ধরলাম
আমাদের এখানে তিনটা ধরো ভেক্টর ক্ষেত্র রয়েছে। ওকে, একটা ভেক্টর ক্ষেত্র একটা বিন্দুতে মিলিত হচ্ছে, যেটাকে আমরা বলি কি অভিসারী। ওকে, একটা ভেক্টর ক্ষেত্র একটা বিন্দু থেকে বের হচ্ছে, যেটাকে আমরা বলি অপসারী, এবং একটা হচ্ছে সমান্তর। ওকে, এখন চিন্তা করো এখানে আমার যেই ক্ষেত্রটা ছিল, ওকে একটা ভেক্টর ক্ষেত্র ছিল, সেটা কি আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। যখন ভেক্টর ক্ষেত্র সংকুচিত হবে তখন তার ডাইভারজেন্স হবে লেস দেন 0। ওকে, যখন একটা ভেক্টর ক্ষেত্র প্রসারিত হবে কখন? যখন অপসারিত হবে। প্রসারিত হবে তখন তার ডাইভারজেন্স হবে গ্রেটার দেন 0। ওকে, আর যখন যেরকম ছিল সেভাবেই যাচ্ছে তখন আমরা ডাইভারজেন্স পাবো 0 সমান। তো এবার আমরা আসি একটা ভেক্টর রাশির ডাইভারজেন্স আমরা কিভাবে বের করতে পারি। ওকে, আমরা জানি যে আমরা যখন ন্যাবলা অপারেটরটার সাথে আমি একটা ভেক্টর রাশির ডট গুণন করি তখন আমি যে আউটপুটটা পাই সেই আউটপুটটা কি হয়? একটা স্কেলার রাশি হয়। কেন স্কেলার রাশি হয়? কারণ আমরা জানি যে দুইটা ভেক্টরের ডট গুণফলের ফলে আমি একটা স্কেলার রাশি পাই। তাহলে ন্যাবলার সাথে একটা ভেক্টরের ডট গুণফলকে আমি বলবো ডাইভারজেন্স, যেটাকে আমি লিখবো ডাইভারজেন্স অফ ভি ভেক্টর। ওকে, তাহলে এই ডাইভারজেন্স অফ ভি ভেক্টর, যেটাকে আমরা বলবো ন্যাবলা ডট ভি, ইকুয়াল টু হবে আই ডেল্টা ডেল্টা এক্স প্লাস জে ক্যাপ ডেল্টা ডেল্টা ওয়াই প্লাস কে ক্যাপ ডেল্টা ডেল্টা জেড। ওকে, ডট ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ। ওকে, আচ্ছা এখন তোমরা যদি ডট গুণফলের ভিডিওটা আমার দেখে আসো, তোমরা জানো যে আই এর সাথে জে ডট গুণফল এবং আই এর সাথে কে ডট গুণফলের ভ্যালু কত হয়? 0 হয়। তাহলে এই টার্মটা দ্বারা এটাকে ডট গুণফল এবং এটাকে ডট গুণফল করলে আমি কত পাবো? 0। এবং আই এর সাথে আই ভেক্টরটা ডট গুণফল কত হয়? 1 হয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো সমান সমান ডেল্টা ডেল্টা এক্স অফ ভি এক্স প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ ভি ওয়াই প্লাস ডেল্টা ডেল্টা জেড অফ ভি জেড। ওকে, তাহলে দেখো এখানে কি কোনো আই জে কে আছে? নাই। যেহেতু কোনো আই জে কে নাই, তার মানে একটা ভেক্টর রাশির আমি যদি ডাইভারজেন্স বের করি, সেই ডাইভারজেন্সের মাধ্যমে আমি যে আউটপুটটা পাই সেই আউটপুটটা হবে একটা স্কেলার রাশি। ওকে, এরপরে আমরা ডাইভারজেন্স রিলেটেড একটা প্রবলেম সলভ করব। তো আমাদের প্রশ্নে দেয়া আছে a ভেক্টর ইকুয়াল টু xyz i ক্যাপ প্লাস xy স্কয়ার j ক্যাপ মাইনাস x স্কয়ার yz k ক্যাপ হলে 1 1 1 বিন্দুতে ডাইভারজেন্স অফ a ভেক্টর ইকুয়াল টু কত? ওকে, আমরা জানি ডাইভারজেন্স অফ a ভেক্টর ইকুয়াল টু হবে ন্যাবলা ডট a ভেক্টর। আচ্ছা আমি v লিখছি বলে a ভেক্টর। ওকে, তাহলে আমি লিখতে পারি একবারে যে i ডেল্টা ডেল্টা x প্লাস j ডেল্টা ডেল্টা y প্লাস k ক্যাপ ডেল্টা ডেল্টা z ডট x y z i ক্যাপ প্লাস x y স্কয়ার j ক্যাপ মাইনাস x স্কয়ার y z k ক্যাপ। ওকে, আচ্ছা তাহলে আমরা জানি যে এইটার ডট গুণফলের ভ্যালুটা হচ্ছে এরকম যে ডেল্টা ডেল্টা x অফ শুধু এই উপাংশটা আসবে, তাহলে x y z প্লাস ডেল্টা ডেল্টা y অফ x y স্কয়ার, তারপর এই মাইনাসে এবং এই প্লাসে হয়ে যাবে মাইনাস ডেল্টা ডেল্টা z অফ x স্কয়ার y z। ওকে, আচ্ছা তাহলে x এর সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করতেছি তখন y z হচ্ছে ধ্রুবক, y এর সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করতেছি তখন x হচ্ছে ধ্রুবক, z এর সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করতেছি তখন কি এই x স্কয়ার y হয়ে যাবে ধ্রুবক। তাহলে আমি লিখতে পারি এখানে yz এবং ddx অফ x মানে হচ্ছে 1, তাহলে yz ইনটু 1 কত হবে? yz হবে প্লাস ডেল্টা ডেল্টা y অফ y স্কয়ার, তাহলে x হচ্ছে ধ্রুবক ইনটু y স্কয়ারের অন্তরীকরণ হচ্ছে 2y। কিভাবে? n এর মান হচ্ছে 2, তাহলে 2 y টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, যেটাকে আমরা লিখতে পারি শুধু y, তাহলে x ইনটু 2y মাইনাস x স্কয়ার y ডেল্টা ডেল্টা z অফ z যার ভ্যালু হচ্ছে 1, তাহলে x স্কয়ার y ইনটু 1 কত হয়? x স্কয়ার y। তাহলে আমি যদি এটাকে লিখি তাহলে কি পাবো? yz প্লাস
2xy মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ওকে, এবার আমাকে বলছে এই বিন্দুতে ডাইভারজেন্সটা বের করতে। তাহলে এই বিন্দুতে ডাইভারজেন্স বের করতে হলে আমি এক্স ওয়াই এবং জেড এর ভ্যালুগুলো বসাই দিব। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, জেড এর ভ্যালু হচ্ছে -1। তাহলে এখানে আমি পাচ্ছি 1 ইনটু -1 প্লাস 2 ইনটু 1 ইনটু 1 মাইনাস 1 স্কয়ার ইনটু 1। তাহলে কত হচ্ছে -1 প্লাস 2 মাইনাস 1, তাহলে ইকুয়াল টু 0। অর্থাৎ এই 1 1 -1 বিন্দুতে এ ভেক্টরটা কি একদম সমান্তরালি যাচ্ছে। ওকে, কারণ আমরা জানি যে যখন ভেক্টর সমান্তরালি যায় তখন তার ডাইভারজেন্স কত হয়? 0 হয়। এবার আমরা আমাদের লাস্ট টপিক কার্ল নিয়ে আলোচনা করব। কার্ল দ্বারা আমরা পরিমাপ করতে পারি কোনো ঘূর্ণায়মান ক্ষেত্রের কোনো বিন্দু কতটুকু ঘূর্ণনশীল। ওকে, অর্থাৎ যদি কোনো বিন্দুর কার্ল এর মান, ধরলাম আমরা একটা ভেক্টর ফিল্ড ভি ভেক্টর, ওকে, কার্লের মান যদি হয় 0 অর্থাৎ ওই বিন্দুটি হবে অঘূর্ণনশীল। আর যদি কার্লের মান নট ইকুয়াল টু 0 হয় তাহলে ওই বিন্দুটা ভেক্টর ক্ষেত্রে ঘূর্ণনশীল হবে। তাহলে আমি এখানে লিখে দিলাম যে অঘূর্ণনশীল এবং নট ইকুয়াল টু 0 হলে ঘূর্ণনশীল। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার কার্ল কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি। আমরা জানি যে আমরা যখন আমাদের ভেক্টর অপারেটর, যেটাকে আমরা ন্যাবলা বা ডেল বলে থাকি, সেই ন্যাবলা বা ডেলের সাথে একটা ভেক্টর ফিল্ড বা একটা ভেক্টর ক্ষেত্রকে ক্রস গুণন করি, তখন আমি কার্ল পাই। আমরা জানি যে আমাদের ন্যাবলা অপারেটরটা কি? ন্যাবলা অপারেটরটা হচ্ছে আই ক্যাপ ডেল্টা ডেল্টা এক্স প্লাস জে ক্যাপ ডেল্টা ডেল্টা ওয়াই প্লাস কে ক্যাপ ডেল্টা ডেল্টা জেড। তারপর কি হবে? ক্রস, আমরা ধরলাম ভি ভেক্টরটা ইকুয়াল টু হচ্ছে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ। ওকে, আচ্ছা, তাহলে ক্রস হবে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ। ওকে, আচ্ছা, আর এই ক্রস গুণফলের মান আমরা কিভাবে বের করতে পারি? আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স বানাই, সেই ম্যাট্রিক্সটাকে সলভ করলেই আমরা হচ্ছে এই ভেক্টরটার বা সরি এই ক্রস গুণফলটার মানটা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা লিখি, তাহলে ম্যাট্রিক্সটা হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ওকে, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের পর আমাদের প্রথমে যে ভেক্টরটা আছে তার আই উপাংশের মান আই ক্যাপের নিচে বসায় দিব, জে উপাংশের মান জে ক্যাপের নিচে বসায় দিব, তারপর কে ক্যাপের যে সহগটা আছে কে ক্যাপের সহগটা কে ক্যাপের নিচে বসায় দিব। আচ্ছা, তাহলে এখানে আমি পাচ্ছি ডেল্টা ডেল্টা এক্স ডেল্টা ডেল্টা ওয়াই ডেল্টা ডেল্টা জেড বাই হচ্ছে ভি এক্স ভি ওয়াই ভি জেড। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমরা সলভ করি, এই ম্যাট্রিক্সটা সলভ করলে আমরা হচ্ছে কার্ল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এরপর দেখি একটা প্রবলেম সলভ করার মাধ্যমে যে এই ম্যাট্রিক্স সলভ করে আমরা কিভাবে কার্ল রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে পারবো। তাহলে চলো আমরা কার্ল রিলেটেড প্রবলেমটি সলভ করি। আমাদের প্রশ্নে দেয়া আছে a ভেক্টর ইকুয়াল টু 4xyz i ক্যাপ প্লাস 2x2y j ক্যাপ মাইনাস x2y2 z k ক্যাপ। আমাদেরকে বলছে 2 2 1 বিন্দুতে এই ভেক্টরটি ঘূর্ণনশীল হবে কিনা তা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন আমাকে কিন্তু বলে দেওয়া নাই যে আমাকে কার্ল বের করতে হবে বা ডাইভারজেন্স বের করতে হবে বা গ্রেডিয়েন্ট বের করতে হবে কিনা। আমাকে বলা হয়েছে এই ভেক্টরটি ঘূর্ণনশীল হবে কিনা। ওকে, একটা ভেক্টর ঘূর্ণনশীল হবে না অঘূর্ণনশীল হবে তা আমরা বের করি কোন অপারেশনের মাধ্যমে? কার্ল অপারেশনের মাধ্যমে। তাহলে যেহেতু আমাকে ঘূর্ণনশীল হবে কিনা নির্ণয় করতে বলছে, তার মানে আমি এখানে কার্ল অপারেশনটা করব। তাহলে আমরা জানি কার্ল মানে হচ্ছে কার্ল অফ এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ন্যাবলা ক্রস এ ভেক্টর। ওকে, তাহলে আমরা সরাসরি ম্যাট্রিক্সে লিখে ফেলি। আচ্ছা, ম্যাট্রিক্সে লিখার আগে আমরা আগে ভাঙাই নিই। তাহলে ন্যাবলা হচ্ছে আই ক্যাপ ডেল্টা ডেল্টা এক্স প্লাস জে ক্যাপ ডেল্টা ডেল্টা ওয়াই প্লাস কে ক্যাপ ডেল্টা ডেল্টা জেড ক্রস, আমরা কিন্তু অবশ্যই ক্রস দিব। ওকে, তারপর এই ভেক্টরটা হচ্ছে 4xyz i ক্যাপ প্লাস 2x2y j ক্যাপ মাইনাস x2y2z k ক্যাপ। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ম্যাট্রিক্সটা বানাই, আমি কিভাবে ম্যাট্রিক্সটা বানাবো? আমি প্রথমে লিখব i ক্যাপ j ক্যাপ
কে ক্যাপ। তারপর আই ভেক্টরটার আই ক্যাপের সহগগুলো আমি আই ক্যাপের নিচে বসাবো, জে ক্যাপের সহগগুলো জে ক্যাপের নিচে বসাবো, কে ক্যাপের সহগগুলো কে ক্যাপের নিচে বসাবো। তাহলে এখানে আমি কি বসাবো, ডেল্টা ডেল্টা এক্স, এখানে বসাবো ডেল্টা ডেল্টা ওয়াই, এখানে ডেল্টা ডেল্টা জেড। ওকে, আর এখানে আমি পাচ্ছি 4xyz 2x² y x² z। আচ্ছা দাঁড়াও, এখন দেখো এখানে কি -x² y² z আছে না, যখন মাইনাস থাকবে আমি কিন্তু তখন মাইনাস সহ বসাবো, তাহলে -x² y² z। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটা যদি আমি সলভ করি তাহলে কিন্তু আমি এ ভেক্টরটার কার্ল নির্ণয় করতে পারবো। তো চলো আমরা ম্যাট্রিক্সটা সলভ করি। আমরা হচ্ছে ম্যাট্রিক্স সলভ করার জন্য আমরা কি জানি, আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করি। ফিজিক্সের ক্ষেত্রে আমরা সাধারণত প্রথম সারি বরাবর বিস্তার করব। তাহলে এই সারি বরাবর যদি বিস্তার করি তাহলে প্রথমে আমার আসতেছে আই ক্যাপ। ওকে, তাহলে আই ক্যাপের ক্ষেত্রে আমি যখন বিস্তার করব আই ক্যাপের সাপেক্ষে, তখন আমি কি জানি, আই ক্যাপের কলাম বাদ আই ক্যাপের সারি বাদ বাকি থাকতেছে কি এই চারটা। ওকে, তাহলে এই চারটা যদি বাকি থাকে আমি জানি ডেল্টা ডেল্টা ওয়াই ইনটু এটা হবে, মানে এই উপাদানটা ইনটু এই উপাদানটা মাইনাস এই উপাদানটা ইনটু এই উপাদানটা। তাহলে আমি লিখতে পারি ডেল্টা ডেল্টা ওয়াই অফ -x² y² z মাইনাস ডেল্টা ডেল্টা z অফ 2x² y। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই পদটা কখনোই ডেল্টা ডেল্টা ওয়াই এর আগে লিখবা, কারণ আমরা জানি যে ডিফারেন্সিয়েট করার যে অপারেটরটা আছে সেই অপারেটরটা যাকে অপারেট করবে সেটা অবশ্যই ওই অপারেটরটার পরে বসবে। ওকে, তাহলে অবশ্যই অপারেটরটা প্রথমে লিখবা, তারপর যেটাকে অপারেট করবা সেই পদটা লিখবা। আচ্ছা, তাহলে আমার হচ্ছে আই ক্যাপ গেল। তারপর জে ক্যাপের ক্ষেত্রে চিহ্ন আমরা কিভাবে বের করতে পারি, আমরা জানি যে সারি এবং কলামের সংখ্যার উপর বা কলামের নাম্বার উপর ডিপেন্ড করে আমার চিহ্ন চেঞ্জ হয়। যেমন আই ক্যাপের ক্ষেত্রে আমি প্লাস চিহ্ন ইউজ করছি। আই ক্যাপের ক্ষেত্রে সারির নাম্বার কত 1, কলামের নাম্বার হচ্ছে 1। যদি সারি এবং কলামের নাম্বারের যোগফল জোড় সংখ্যা হয়, যেখানে আই ক্যাপের ক্ষেত্রে 2 হইছে, তখন হবে কি প্লাস চিহ্ন। আর জে ক্যাপের ক্ষেত্রে চিন্তা করো প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে যোগফল কত 3। যেহেতু বেজোড় সংখ্যা তার মানে জে ক্যাপের চিহ্ন হবে কি মাইনাস, তাহলে মাইনাস জে ক্যাপ আমি লিখলাম। তারপর জে ক্যাপের কলাম বাদ জে ক্যাপের সারি বাদ বাকি থাকতেছে ডেল্টা ডেল্টা এক্স অফ -x² y² z। তাহলে আমি লিখলাম ডেল্টা ডেল্টা এক্স অফ -x² y² z মাইনাস, তারপর এখান থেকে আমি পাচ্ছি ডেল্টা ডেল্টা z অফ 4xy z। তাহলে ডেল্টা ডেল্টা z অফ 4xy z। ওকে, আচ্ছা, তারপর প্লাস কে ক্যাপ। কে ক্যাপকে কেন প্লাস লিখছি, কারণ প্রথম সারি তৃতীয় কলাম 1 + 3 = হচ্ছে 4 জোড় সংখ্যা, এজন্য পজিটিভ। তারপর আমি লিখব কে ক্যাপের ক্ষেত্রে কত আসতেছে, তাহলে প্রথম কে ক্যাপের কলাম বাদ কে ক্যাপের সারি বাদ, তাহলে বাকি থাকতেছে ডেল্টা ডেল্টা এক্স অফ 2x² y। ওকে, মাইনাস ডেল্টা ডেল্টা y অফ 4xy z। ওকে, তাহলে এখানে যদি আমি সলভ করি তাহলে কিন্তু আমি কার্লটা বের করতে পারবো। তাহলে আমি যদি এখানে চলে আসি, দেখো আই ক্যাপ। ওকে, দেখো এখানে এই আংশিক অন্তরীকরণ থেকে আমরা জেনে এসেছি যে y এর সাপেক্ষে x এবং z তারা কি হবে, ধ্রুবক হয়ে যাবে। তাহলে এখানে শুধুমাত্র y² এর ডিফারেন্সিয়েশন আমি করব। আমরা জানি ddx অফ x⁴n হচ্ছে n x⁴n-1। ওকে, তাহলে এখানে y² আছে, তাহলে আমি কি লিখতে পারি, সমান সমান 2 y² কে আমি লিখতে পারি 2 * y⁴2 - 1 সমান সমান 2y। তাহলে এই পদটাকে ডিফারেন্সিয়েট করার পর আমি কি লিখতে পারবো, 2y - x² z। ওকে, বা এটাকে আমি একবারে যদি লিখি আমি লিখব -2x² yz। ওকে, তাহলে -2x² yz। আচ্ছা, আর এখান থেকে আমি কি পাচ্ছি, 2x² y আছে, এখানে কি কোনো z আছে, কোনো z নাই। তার মানে z এর সাপেক্ষে যদি আমি আংশিক অন্তরীকরণ করি এগুলা সবগুলা হচ্ছে কি z এর সাপেক্ষে ধ্রুবক। যেহেতু ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ কি হয় আমি জানি, ddx অফ c = হবে 0। তার মানে এখানে আমি কত পাবো, 0। তাহলে আমি এখানে লিখলাম -0।
ওকে, তারপর আমি আসতেছি মাইনাস জে ক্যাপে। ওকে, তাহলে জে ক্যাপের ক্ষেত্রে চিন্তা করো ডেল্টা ডেল্টা এক্স অফ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। আচ্ছা, তাহলে এই এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার জেডটা কি হয়ে যাবে? ধ্রুবক হয়ে যাবে। তাহলে শুধুমাত্র মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারকে যদি আমি করি ডিফারেন্সিয়েট তাহলে কি পাচ্ছি? মাইনাস 2x। ওকে, আর কি থাকতেছে? ওয়াই স্কোয়ার জেড। ওকে, আচ্ছা, তারপর মাইনাস ডেল্টা ডেল্টা জেড অফ 4xyz। আমরা কি জানি না ddx অফ x এর ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে এই 4xy হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকের সাথে আমি কত গুণ দিব? ddz অফ ডেল্টা ডেল্টা জেড অফ z যার ভ্যালু হচ্ছে 1। তাহলে 4xy ইনটু 1 কত হয়ে যাবে? মাইনাস 4xy। ওকে, আচ্ছা, তারপর এখানে আছে হচ্ছে কে ক্যাপ। তাহলে কে ক্যাপ কে নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, কে ক্যাপের ক্ষেত্রে আমি পাচ্ছি ডেল্টা ডেল্টা এক্স অফ 2x স্কয়ার y। তাহলে 2y হচ্ছে ধ্রুবক, তাহলে আমি লিখলাম 2y ইনটু x স্কয়ার কে অন্তরীকরণ করলে কত পাই? 2x। তাহলে এখানে একবার আমি লিখতে পারি না 4, এই যে 2 ইনটু 2 4xy, তাহলে আমি লিখলাম 4xy মাইনাস, আচ্ছা, এবার আমাদের লাস্ট টার্ম ডেল্টা ডেল্টা y অফ 4xyz। ওকে, তাহলে 4xyz এর ক্ষেত্রে এই 4x এবং z এরা হচ্ছে কি? ধ্রুবক, বাকি থাকতেছে কি? y। তাহলে ডেল্টা ডেল্টা y অফ y এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি একবারে লিখব 4xz। ওকে, তাহলে এটাই কিন্তু হচ্ছে আমার a ভেক্টরটার কার্ল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 2x স্কয়ার yz i ক্যাপ। জে ক্যাপের ক্ষেত্রে চিন্তা করো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে আমি একটা মাইনাস কমন নিয়ে মাইনাসে মাইনাসে প্লাস লিখতে পারি। তাহলে আমি লিখলাম প্লাস 2x স্কয়ার 2xy স্কয়ার z প্লাস 4xy জে ক্যাপ। ওকে, আর কে ক্যাপের ক্ষেত্রে আমি লিখতে পারি প্লাস কে ক্যাপ ইনটু 4xy মাইনাস 4xz। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার a ভেক্টরটার কার্ল, যেটাকে আমি লিখতে পারি ন্যাবলা ক্রস a ভেক্টর। ওকে, তাহলে ন্যাবলা ক্রস a ভেক্টরের পরে এবার আমাকে নির্ণয় করতে হবে যে এই বিন্দুতে এই কার্লটার ভ্যালু 0 আসে অথবা কোনো ভ্যালু আসে কিনা। আচ্ছা, যদি কোনো ভ্যালু আসে তাহলে আমি বলতে পারবো যে আমার a ভেক্টরটা ঘূর্ণনশীল হবে। যদি আমার কোনো ভ্যালু না আসে 0 আসে তাহলে আমি বলবো যে a ভেক্টরটা এই বিন্দুতে অঘূর্ণনশীল। ওকে, তাহলে আমি একটু বুঝে দিই। তাহলে আমার এই ন্যাবলা ক্রস a ভেক্টর ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2x স্কয়ার yz i ক্যাপ প্লাস 2xy স্কয়ার z প্লাস 4xy j ক্যাপ প্লাস 4xy মাইনাস 4xz k ক্যাপ। ওকে, তাহলে এই বিন্দুটা আমি যদি বসাই, দেখো এই 2 হচ্ছে x এর মান, -2 হচ্ছে y এর মান এবং -1 হচ্ছে z এর মান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি -2 ইনটু x স্কয়ার, তাহলে 2 এর হোল স্কয়ার ইনটু y হচ্ছে -2 ইনটু z হচ্ছে -1। তাহলে এর কত হবে? i ক্যাপ প্লাস এখানে আমি লিখতে পারি 2 ইনটু x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে -2 এর হোল স্কয়ার, z এর মান হচ্ছে -1 প্লাস 4 ইনটু 2 ইনটু -2। ওকে, তাহলে j ক্যাপ প্লাস 4xy, তাহলে 4 ইনটু 2 ইনটু -2 মাইনাস 4 ইনটু 2 ইনটু -1 k ক্যাপ। ওকে, তাহলে দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি -2 ইনটু 2 স্কয়ার হচ্ছে 4, তাহলে আমি লিখলাম -2 ইনটু 4 ইনটু -2 ইনটু -1 কত হয়ে যাচ্ছে? +2। ওকে, তাহলে দেখো -2 ইনটু 4 কত হয়ে যাচ্ছে? -8 ইনটু -2, তাহলে কি? -16। তাহলে আমি এখানে একবার লিখলাম -16 i ক্যাপ প্লাস দেখো 2 দুগুণে 4, 2 স্কয়ার হচ্ছে 4, তাহলে আমি লিখলাম 4 ইনটু 4 -1, তাহলে ইনটু -1, তাহলে কত হয়ে যাচ্ছে? 4 4 16, 16 ইনটু -1 হয়ে যাচ্ছে -16। ওকে, তারপর এখানে 4 দুগুণে 8, এই মাইনাসে প্লাসে কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে -16। তাহলে এটাকে কি একবারে লিখতে পারি না আমি? -16 হয়ে যাবে -32 j ক্যাপ। ওকে, আর এখানে দেখো
4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে -16। এই মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাবে। তাহলে 4 দুগুণে 8, 8 একে 8, তাহলে +8 সমান সমান -8 কে ক্যাপ। তাহলে আমি এখানে লিখলাম -8 কে ক্যাপ। ওকে, এখন দেখো এটার কার্ল কি 0 হইতে পারে? আমি যদি কার্লের মানটা বের করি, যে মডুলাস অফ কার্ল অফ এ ভেক্টর ইকুয়াল টু হবে √16 স্কয়ার প্লাস, এই যে -16 এর হোল স্কয়ার প্লাস -32 এর হোল স্কয়ার প্লাস -8 এর হোল স্কয়ার। ওকে, এই ভ্যালুটা কি 0 আসতেছে, যেটা নট ইকুয়াল টু 0। অতএব আমি বলতে পারি 2, -2, -1 বিন্দুতে এ ভেক্টরটি ঘূর্ণনশীল। ওকে, তাহলে এর মাধ্যমেই হচ্ছে আমাদের বইয়ের টপিকগুলো শেষ হলো। এরপর আমরা যে লেকচারগুলো আনবো, সেই লেকচারগুলো আমরা নদী নৌকা রিলেটেড প্রবলেমগুলো সলভ করব এবং থিওরিটা শিখবো। এরপর একদম লাস্ট লেকচারে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের এই ভেক্টর চ্যাপ্টারটা থেকে যে কোশ্চেনগুলো আসছে অ্যাডমিশন টেস্টে, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। সবাইকে ধন্যবাদ।